নমস্কার, জেলার খবর নিয়ে রয়েছে আমি অনন্যা। আজ আমাদের আলোচনার বিষয় তমলুক লোকসভা। অধিকারী গড় বলে পরিচিত তমলুক। এবার 2024-এর লোকসভা নির্বাচনে খেলা হবে সেই অধিকারী গড় তমলুকেই। কেন বলছি? এবারের লোকসভা নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে চলেছে তমলুক। বাংলার রাজনীতির হাওয়ায় ভাসছে তমলুক আসন থেকে বিজেপি প্রার্থী করতে পারে সত্য রাজনীতিতে যোগদানকারী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তমলুক আসনে তৃণমূল কাকে প্রার্থী হিসেবে বেছে নেবে এই নিয়ে জেলার নেতারাও অনেকদিন ধোঁয়াশায় ছিলেন। আর তখনই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হতে পারে বিজেপির তরফে। এই খবরই বোধ হয় তৃণমূলকে নতুন করে ভাবতে উৎসাহ যোগায়। তমলুকে মমতার মাস্টার স্ট্রোক তরুণ দেবাংশু ভট্টাচার্য, যিনি তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া দেখভালের দায়িত্বে ছিলেন। অন্যদিকে সিপিএম এর প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের আবার আরেকটি পরিচয় রয়েছে, তিনি পেশায় আইনজীবী। কাজেই সেদিক দিয়ে দেখতে গেলে আবার বিচারপতি বনাম আইনজীবীর লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে তমলুক। কাজেই লড়াইটা যে হাই ভোল্টেজ হতে চলেছে তমলুকে, তাতে কোনো সন্দেহ নেই। এখন আর কোর্টরুমের সওয়াল কিংবা জবাব নয়, এবার ভোটের ময়দানে বিচারপতি ও আইনজীবী। 2024-এর লোকসভা ভোটে হাই ভোল্টেজ কেন্দ্র হয়ে উঠেছে তমলুক। একদিকে বিজেপির প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অন্যদিকে সিপিআইএমের আইনজীবী প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। কাজেই লড়াইটা যে হাই ভোল্টেজ হয়ে উঠেছে তমলুক, তাতে কোনো সন্দেহ নেই। তৃণমূল কংগ্রেসে এবার এই কেন্দ্রে প্রার্থী করেছে ছাত্রনেতা দেবাংশুকে। কাজেই জমে উঠবে লড়াইটা, তা প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতেই স্পষ্ট হয়ে গিয়েছে। শহীদ তর্পণের দিন তো আমরা তাদের হবু প্রার্থীকেও দেখতে পেলাম না, তো হবু প্রার্থীও পরিযায়ী কেন প্রার্থী করছেন আমরা জানি না। শুধু আমরা এইটুকু বলতে পারি, আমাদের প্রত্যেকবার দল বিভিন্ন নেতৃত্বকে পাঠান, প্রত্যেক বছর ধরে কেউ না কেউ আসেন এখানে, মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিনিধি করে পাঠান। আর এইবার আমি তো প্রার্থী হিসাবে এসেছি তাদের কাছে, এটা আমার আশাটা কর্তব্য। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুভেন্দুবাবুর কাছে আমার এটাই প্রশ্ন থাকবে যে আপনার যদি এতই ভালোবাসা এদের প্রতি হয়ে থাকে, তাহলে এই শহীদ পরিবারগুলোর এগেনস্টে আবার সিবিআই কেসটা রিওপেন করিয়েছেন কেন? এই উত্তরটাকে দিন। বৃহস্পতিবার বামেদের প্রার্থী তালিকা ঘোষণা করার পরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করে যেমন একের পর এক চমক দিয়েছিল, বামেরাও কিন্তু তাদের সমান টক্কর দিয়েছিল। এবারে তরুণ তুর্কিদের গুরুত্বপূর্ণ কেন্দ্র প্রার্থী করে চমক দিয়েছে বামেরাও। সায়ন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সৃজন, দীপশিতা সহ একঝাঁক তরুণ তুর্কি এবং তাদের একাধিক ঝুঁকিপূর্ণ হাই ভোল্টেজ আসনে প্রার্থী করা হয়েছে। যেমনটা তমলুক কেন্দ্রে প্রার্থী করা হয়েছে আইনজীবী তরুণ তুর্কি সায়ন বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলও অবশ্য এই কেন্দ্রে বাজি রেখেছে তাদের জনপ্রিয় যুব নেতা দেবাংশুকে। প্রসঙ্গত, দেবাংশু এবং সায়ন দুজনেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এবং জনপ্রিয়। এদিকে আবার এই কেন্দ্রে বিজেপির বাজি বিচারপতি গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক রায় দিয়ে যিনি শাসক দলের ঘুম ছুটিয়ে দিয়েছিলেন, সেই জনপ্রিয় বিচারপতিতে তমলুক কেন্দ্রে বাজি রেখেছে গেরুয়া শিবির, এমনই সূত্রের খবর। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয়তা এই কারণে যুব সমাজে বেশি, তাতে কোনো সন্দেহ নেই। পরিচয় ছিল না, তো আজকে আমি এলাম পরিচয় করতে, ওনার পায়ের ধুলো নিলাম, আশীর্বাদ পেলাম। তো এবং অনুষ্ঠানে সামান্য এমনি কথাবার্তা হলো, সেরকম কিছু মানে পলিটিক্যাল কথাবার্তা, বিরাট কিছু নয়, ওই সাধারণ সামাজিক কথা, সৌজন্য সাক্ষাৎ, একদম সৌজন্য সাক্ষাৎকার, এবং সেটা সেই স্পিরিটেই হলো। আমার খুব কিছু কথা বললেন? না, কোনো রাজনৈতিক কথাবার্তা হয়নি। ওনাকে আমার খুব ভালো লাগলো, এত একজন অভিজ্ঞ মানুষ। স্যার, যে জায়গা থেকে আপনি প্রার্থী হচ্ছেন সেই জায়গায় না হচ্ছেন, আমি এখনো জানি না। এই প্রশ্নের উত্তর একমাত্র দেওয়া যাবে প্রার্থী তালিকা ঘোষণার পরে। না, দেয়াল লিখন তো আর প্রার্থী তালিকা নয়। কিন্তু বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের আবার আরেকটি পরিচয় রয়েছে, তিনি পেশায় আইনজীবী। কাজেই সেদিক থেকে দেখতে গেলে আবার বিচারপতি বনাম আইনজীবীর লড়াইয়ে যেন প্রস্তুত হচ্ছে আস্তে আস্তে তমলুক। তাহলে আবারও একটা কোর্টরুম দেখা যাবে সেখানে। যদিও সায়ন বলছে আদালতে বিচারপতির সঙ্গে সওয়াল জবাব করা সহজ, কিন্তু এটা ভোটের ময়দান, এখানে প্রাক্তন বিচারপতি তার প্রতিপক্ষ। এটাও ঠিক, উনি যে রায় দিয়েছেন তার জন্য কিছু আইনজীবীর দিন রাত খেটে পড়াশোনা করে কেস ল বের করে রক্ত ঘাম সবকিছু মিশিয়ে একের পর এক সওয়াল জবাব রয়েছে। এই যা কিছু আপনারা দেখছেন, আজকে নেতা মন্ত্রীরা জেল খাটছেন, আমলারা জেল খাটছেন, কিছু বামপন্থী আইনজীবী হেডেড বাই অবশ্যই
নান আদার দেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি না থাকতেন, না আজকে এত বড় দুর্নীতি, সে দুর্নীতি মানুষের সামনে আসতো, না আজকে পার্থ চ্যাটার্জি জেল খাটতেন, না আজকে এই যে তৃণমূলের মাথারা জেল খাটতেন। ফলত যা হয়েছে, যেটুকু হয়েছে, বামপন্থী আইনজীবীদের জন্য হয়েছে। সওয়াল কিংবা জবাব নয়, এখানে রায়দান করবে খোদ জনতা। তাই লড়াইয়ের ময়দানটা একেবারেই আলাদা। তমলুক লোকসভা কেন্দ্রের প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু মাটি কামড়ে পড়ে রয়েছেন। প্রচারে কোনো খামতি রাখতে তিনিও রাজি নন। সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তার জেরে তারও যুব সমাজে বেশ জনপ্রিয়তা রয়েছে। দেরি করে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ায় সায়নে একটু পিছিয়ে গিয়েছেন প্রচারে। তবে ময়দান ধরতে সময় লাগবে না, কারণ একটা সময়ে তমলুক বামেদের ঘাঁটি বলেই পরিচিত ছিল। গত 2019 সালে তমলুক থেকে তৃণমূল কংগ্রেসের দিবেন্দু অধিকারী 7,24,433টি ভোটে জয়ী হয়েছিলেন। অন্যদিকে বিজেপি সিদ্ধার্থ শঙ্কর নস্করকে পরাজিত করেছেন, যিনি 5,34,268টি ভোট পেয়েছিলেন। এবার 2019-এর লোকসভায় তৃণমূল 50% সুরক্ষিত করেছিল। তবে এবছর ভোটে কে জয়ী হন সেটা লোকসভা ভোট শেষেই জানা যাবে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। 2024 লোকসভা নির্বাচনে হাই ভোল্টেজ তমলুক। একেবারেই সকলের নজর, রাজনৈতিক মহলের নজর যেদিকে রয়েছে সেই তমলুক লোকসভা কেন্দ্র নিয়ে আজ জেলার খবরে কথা বলছি আমরা। আপনার যদি তমলুক লোকসভা কেন্দ্র নিয়ে কোনো রকম মতামত জানানোর থাকে, আপনি ফোন করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে 9147108809 এই নম্বরে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আজ জেলার খবরে আমাদের আলোচনার যে বিষয় তমলুক লোকসভা কেন্দ্র, সেই তমলুক লোকসভা কেন্দ্র নিয়ে আপনাদের যদি কোনো রকম মতামত, কোনো রকমের কথা বলার থাকে, ট্রাইব টিভি আপনাদের কথা তুলে ধরবে। আপনারা ফোন করতে পারেন 9147108809 এই নম্বরে। যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, এবারে লোকসভা নির্বাচনে 2024-এ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য। অন্যদিকে সিপিআইএম প্রার্থী করেছে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে যেমনটা খবরে শোনা যাচ্ছে, যেমনটা হাওয়ায় খবর ভাসছে, বিজেপি প্রার্থী করতে চলেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আর এই মুহূর্তে যেটা দেখাচ্ছি আপনাদের 2014 আর 2019 দুই লোকসভা ভোটের ফলাফল। 2014-তে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছিল শুভেন্দু অধিকারীকে এবং জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবং যেমনটা দেখা যাচ্ছে সেখানে বিজেপির প্রার্থী ছিলেন বাদশা আলম, তিনি মাত্র 86,000 মতো ভোট পেয়েছিলেন। আর অন্যদিকে শুভেন্দু অধিকারী ভোট পেয়েছিলেন 7,16,900 মতো ভোট পেয়েছিলেন তিনি। এবং পাশাপাশি সিপিএমের যিনি প্রার্থী ছিলেন শেখ ইব্রাহিম আলী, তিনিও কিন্তু বেশ অনেকটাই সংখ্যায় পিছিয়ে ছিলেন শুভেন্দু অধিকারীর থেকে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হয়ে শুভেন্দু অধিকারী যখন লড়াই করেছিলেন 2014 সালে, তিনি 7,16,000 ভোটে এগিয়েছিলেন সিপিআইএম এবং বিজেপির থেকে। এবং যেমনটা বলছিলাম আপনাদের যে তমলুক অধিকারী গড় হিসাবে পরিচিত, আর সেখানে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 2014 সালে। কিন্তু 2019 সালে ছবিটা একেবারেই বদলে যায়। 2019-এর শুরুতেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বিজেপিতে যোগদান করেন, আর তাতেই কিন্তু হিসেবে অনেকটাই অদল বদল চলে আসে। কিন্তু শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী তিনি কিন্তু 2019-এর লোকসভা নির্বাচনে প্রার্থী হন তৃণমূল কংগ্রেসের তরফে, আর সেখানে প্রায় 2 লাখেরও বেশি ভোটে জিতেছিলেন দিব্যেন্দু অধিকারী। এবং সেবারও কিন্তু 2019-এও শেখ ইব্রাহিম আলী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএম এর হয়ে। অর্থাৎ 2014 এবং 2019 দুই লোকসভা নির্বাচনেই কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি প্রার্থীর কোনো বদল হয়নি। কিন্তু 2024 একেবারেই ব্যতিক্রমী। সেখানে কিন্তু দুবারের যে সিপিআইএম প্রার্থী শেখ ইব্রাহিম আলী, তার বদলে কিন্তু নিয়ে আসা হচ্ছে সায়ন বন্দ্যোপাধ্যায়কে, আইনজীবী, তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে কিন্তু 2024-এ প্রার্থী করা হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন কলে রয়েছেন আমাদের এক দর্শক, কথা বলে নেব তার সঙ্গে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার
নেওয়ার কারণে আমরা যোগাযোগ করতে পারছি না এই মুহূর্তে আমাদের দর্শকের সঙ্গে। আপনারা ফোন করতে থাকুন 9147108809 এই নম্বরে, এবং তমলুক লোকসভা কেন্দ্র নিয়ে আপনাদের কি মতামত জানাতে থাকুন আমাদের। যেমনটা আমরা আলোচনা করছিলাম 2014 এবং 2019 এই দুই ভোটে কিন্তু বিস্তর ওঠা পড়া দেখা গিয়েছে। একেবারে অধিকারীগড়ের শুভেন্দু অধিকারী 2014 সালে তিনি লড়াই করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে, এবং 2019-এ তিনি বিজেপিতে যোগদান করেন। তখন তার ভাই দিব্যেন্দু অধিকারী তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেন, আর তাতে কিন্তু তিনি 2 লাখেরও বেশি ভোটে যোগদান করেন। পাশাপাশি আপনার 24-এর লোকসভা নির্বাচনের প্রার্থী কারা হচ্ছেন, একেবারেই কিন্তু প্রত্যেকটি প্রার্থী তালিকাতেই কিন্তু বদল আনা হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা এবং সিপিএম এর যে প্রার্থী তালিকা এবং বিজেপির যে সম্ভাব্য প্রার্থীর কথা মনে করা হচ্ছে তমলুকে, প্রত্যেকটিতেই কিন্তু একেবারে নতুন প্রার্থীর মুখ দেখা যাচ্ছে। যেমন দেবাংশু ভট্টাচার্য প্রার্থী হয়েছেন 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফে, এবং সায়ন বন্দ্যোপাধ্যায় সিপিএম এর প্রার্থী হয়েছেন 2024-এর লোকসভা নির্বাচনে। শেখ ইব্রাহিম আলী 2014 এবং 19-এ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই তমলুক লোকসভা আসনে, এবং এবারে সিপিএম এর প্রার্থী তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। ফিরে এলাম বিরতির পর। যেমনটা আলোচনা করছিলাম 2024 লোকসভা নির্বাচনে একেবারেই অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হতে চলেছে তমলুক লোকসভা কেন্দ্র, আর যেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের, একেবারে শেয়ানে লড়াই হতে চলেছে। যেমনটা আপনাদের বলছিলাম যে সিপিএম এর তরফে প্রার্থী করা হয়েছে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে, অন্যদিকে দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। অন্যদিকে বিজেপির যে প্রার্থী হতে চলেছেন সদ্য রাজনীতিতে যোগদান করা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এমন খবরই কিন্তু হাওয়ায় ভাসছে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী সত্যদা, তোমার কাছে যেটা জানতে চাইবো শুরুতেই, যে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তমলুক লোকসভা কেন্দ্র, সায়ন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে সিপিআইএম এর তরফে, অন্যদিকে দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে, অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি কিন্তু প্রাক্তন বিচারপতি এবং সদ্য রাজনীতিতে যোগদান করেছেন, তারও জনপ্রিয়তার কিন্তু কোনো অভাব নেই। একেবারে হাই ভোল্টেজ একটা লড়াই আমরা দেখতে পাচ্ছি, যাকে বলে শেয়ানে টক্কর। হঠাৎ রাজ্য রাজনীতিতে এতটা গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠলো তমলুক, কি বলবে? গুরুত্বপূর্ণ কিন্তু কয়েক দশক থেকে। আমি তোমাকে বলবো, এই তমলুক লোকসভা কেন্দ্রে কিন্তু একটা সময় সাংসদ ছিলেন সিপিএম এর লক্ষণ শেঠ। তিনি কিন্তু বেশ কয়েকবার এই তমলুক লোকসভা কেন্দ্র থেকেই জিতেছিলেন। পরবর্তী দেখো, গত 2004 সালের লোকসভা নির্বাচনে তমলুকে কিন্তু শুভেন্দু অধিকারী ছিলেন লক্ষণ শেঠের বিরুদ্ধে প্রার্থী, তৃণমূল প্রার্থী। 2004 সালে কিন্তু শুভেন্দু অধিকারী হেরে যান লক্ষণ শেঠের কাছে। এরপর নন্দীগ্রাম কাণ্ড ঘটে। নন্দীগ্রাম কাণ্ডের পর তৃণমূলের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। যে জানো, নন্দীগ্রাম একটা কাণ্ডের পর বামফ্রন্ট ক্ষমতাতে বিদায়ের ঘণ্টা বাজতে শুরু করে সেই নন্দীগ্রাম থেকেই। আর নন্দীগ্রাম আন্দোলনটা চালিয়েছিল কিন্তু এই অধিকারী পরিবার, শুভেন্দু অধিকারী, তার বাবা শিশির অধিকারী। তো সেই তার ফলে 2009 সালের লোকসভা নির্বাচনে কিন্তু প্রথমবারের মতো এই তমলুক লোকসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান লক্ষণ শেঠ। তারপর থেকেই এই তমলুক লোকসভা কেন্দ্র তৃণমূলের দখলে ছিল, এখনও তৃণমূলের দখলেই আছে। তুমি জানো 2009 সালে শুভেন্দু অধিকারী জেতেন, 2014 সালে সেখান থেকে জেতেন শুভেন্দু অধিকারী জেতেন। এরপর উপনির্বাচনে জেতেন দিব্যেন্দু অধিকারী। এরপর 2019 সালেও দিব্যেন্দু অধিকারী তমলুক থেকে সাংসদ হয়েছেন। এবার ঘটনা হচ্ছে, এবারের লোকসভা নির্বাচন তমলুক খবরের শিরোনামে শুধু এবার নয়, বারবারই। তার কারণ ওই যে বললাম, অধিকারী পরিবার। আমাদের বঙ্গ রাজনীতিতে আমরা যদি একটু দেখি, তার দুটো পরিবার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে ব্যানার্জি পরিবার, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার। তারপরেই কিন্তু আসবে এই অধিকারী পরিবার। তুমি জানো, শুভেন্দুর পিতা শিশির অধিকারী, তিনি কিন্তু একটা সময়ে কাথির কোনো একটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। এরপর কাথি পৌরসভার দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন, কাথির বিধায়ক ছিলেন।
এরপর কাঁথির বিধায়ক ছিলেন শুভেন্দু অধিকারী, প্রথম 2006 সালে বিধায়ক হন, সম্ভবত সেটা কাঁথি থেকেই হবে শুভেন্দু অধিকারী। আর হ্যাঁ, শুভেন্দু অধিকারী কাঁথি থেকে আর এগরা থেকে বিধায়ক হন শিশির অধিকারী প্রথমবার 2006 সালে। এরপর দেখো তুমি, রাজনীতিতে অনেক জল গড়িয়েছে, তৃণমূল কংগ্রেসে বৃদ্ধি পেয়েছে। গান্ধী অধিকারী পরিবার যখন তৃণমূলের সঙ্গে ছিল, মানে মেদিনীপুর জেলা মানেই অধিকারী গড়, এটা নিশ্চিন্তে বলা যায়। তো শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার পর কিন্তু বিজেপির মানে ব্যাপকভাবে বেড়েছে। তুমি জানো বিজেপি একসময় পশ্চিমবাংলায় কী বলা হতো 5-6% ভোটের পার্টি, কিন্তু বর্তমানে বিরোধী দল, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু অনেকটা ভূমিকা। এবারে লোকসভা নির্বাচনে তুমি জানো তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে দেবাংশু ভট্টাচার্য। কে দেবাংশু ভট্টাচার্য? এই দেবাংশু ভট্টাচার্য কিন্তু খুব জনপ্রিয়। তুই দেখো তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেই আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপরে লোক ক্যাচ করা, লোক টানার ক্ষমতা যদি থাকে সেটা কিন্তু দেবাংশু। তো এর নানা রকম কবিতা বলে, নানা রকম কবিতা লেখে। তো সেইখানে সিপিএম প্রার্থী করেছে সায়ন বন্দ্যোপাধ্যায়কে। একটা সময় বামেদের গড় তমলুক থাকলেও বর্তমানে কিন্তু বামেরা কিন্তু বাংলায় ক্ষয়িষ্ণু বলা চলে। জোর দিয়ে একটা কথা বলা যায়, বামেরা বাংলাতে জিতবে তো নাই, সেকেন্ড পজিশনে পৌঁছানোর মতো কোনো লোকসভা কেন্দ্র নেই পশ্চিমবাংলায়। তো সায়ন বন্দ্যোপাধ্যায় কতটা নিজের ক্যারিশমা দিয়ে কতটা ভোট টানতে পারে সেটা একটা ফ্যাক্টর। বিজেপি এখানে প্রার্থী করে বলছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তো হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের পরিবেশ, যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হন তাহলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরিবেশ কিন্তু অলরেডি তৈরি হয়েছে এই তমলুক লোকসভা কেন্দ্রে। একেবারে সত্যতা, তুমি যেমনটা বললে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি বিজেপির প্রার্থী হন তাহলে যে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু দেখো এখনো কিন্তু বিজেপির তরফে স্পষ্ট করা হচ্ছে না, একটা ধোঁয়াশা কিন্তু থেকেই যাচ্ছে। যদিও আমরা বারংবার সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর কথায় আমরা ইঙ্গিত দেখেছি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই হয়তো বিজেপির প্রার্থী করা হতে চলেছে তমলুক থেকে। এবং তোমাকে পরবর্তী যেটা প্রশ্ন জিজ্ঞাসা করব যে সায়ন বন্দ্যোপাধ্যায় একজন আইনজীবী এবং তৃণমূলের তরফে যাকে প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্য, তারা দুজনেই কিন্তু আমরা দেখতে পেয়েছি গত কয়েক বছরে সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকার জন্য জনপ্রিয়তা রয়েছে দুজনেরই। কার্যত একই এরিয়া তাদের বলা যেতে পারে, যদিও পেশাগত দিকটা অনেকটাই আলাদা। সেক্ষেত্রে তাদের বিপরীত দিকে যিনি লড়াই করতে চলেছেন এমনটা খবর রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুটো তরুণ মুখ আর বিজেপির তরফে প্রার্থী করা হতে চলেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। অন্যদিকে অধিকারী গড় বলে পরিচিত তুমি যেমনটা বলছিলে তমলুক, সেখানে অধিকারীদের কোনো প্রার্থী নেই। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হলে সেখানে কি কিছুটা কোণঠাসা হয়ে পড়তে পারে বিজেপি? কি মনে করছো? না, একেবারেই নয়, একেবারেই কোণঠাসা হওয়ার মতো কিছু নেই, হাড্ডাহাড্ডি লড়াই দেবে। আমি তোমাকে কিছু পরিসংখ্যান দিই তমলুক লোকসভা কেন্দ্রের। দেখো গত 2019 সালে লোকসভা নির্বাচন আমরা যদি দেখি, এই তমলুক লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা কেন্দ্র ছিল তার মধ্যে তমলুক কেন্দ্রে তৃণমূল পেয়েছিল, তৃণমূলের দিব্যেন্দু অধিকারী পেয়েছিলেন 93,680 ভোট। ও উল্টো দিকে বিজেপি পেয়েছিল 87,000 কিছু ভোট। এরপর দেখো, এরপর আসছে তোমার ময়না কেন্দ্রে পেয়েছিল তৃণমূল পেয়েছিল 1,08,880 ভোট, বিজেপি পেয়েছিল 88,000 ভোট। টোটালটা আমরা যদি দেখি, টোটাল তৃণমূল এখান থেকে পেয়েছিল 7,24,433 ভোট। অন্যদিকে বিজেপি পেয়েছিল 5,34,268 ভোট। প্রায় 1,90,000 ভোটের পার্থক্য রয়েছে। এবার ঘটনা হচ্ছে, এটা হচ্ছে 2019 সালের, আমরা 2021 সালে দেখব। 2021 সালের বিধানসভা নির্বাচন তুমি জানো তার ঠিক আগে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। অধিকারীদের একটা ফ্যাক্টর দেখো তুমি এখানে, তমলুক লোকসভা কেন্দ্র, তমলুক বিধানসভা কেন্দ্রে তৃণমূল পেয়েছিল 1,08,243 ভোট, বিজেপি পেয়েছিল 1,07,450 ভোট। ময়নাতে বিজেপি পেয়েছিল 1,08,109, তৃণমূল পেয়েছিল 1,06,849। অন্যদিকে পরশুরা পর্বে তৃণমূল পেয়েছিল 91,233, বিজেপি পেয়েছিল 81,553 ভোট। নন্দনকাননে তৃণমূল পেয়েছিল 1,08,181, বিজেপি পেয়েছিল 1,02,775। মহিষাদলের তৃণমূলের ভোট ছিল 1,01,986,
বিজেপির ভোট ছিল 99,600। হলদিয়াতে তৃণমূল পেয়েছিল 89,118 ভোট, বিজেপির ভোট ছিল 1,04,126। নন্দীগ্রামে তৃণমূল বিজেপি পেয়েছিল 1,10,764 ভোট, তৃণমূল পেয়েছিল 1,08,808 ভোট। তো দেখো টোটালটা আমরা যদি দেখি, তৃণমূল এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল পেয়েছিল 7,14,398 ভোট, বিজেপি পেয়েছিল 7,14,377 ভোট। তার ভাবো, মাত্র 21 ভোটের ডিফারেন্স ছিল গত 21 সালের বিধানসভা নির্বাচনে এই তমলুকের 7টি বিধানসভা কেন্দ্রে। এখানে একটা ফ্যাক্টর তোমাকে বলে রাখি, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি ভাবো, একটা সহজ সরল হিসাব, নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকতেন, শুভেন্দু অধিকারীর জয়ের মার্জিন কিন্তু অনেকটা বেশি হতো, সেটা 25,000 হতে পারতো, 50,000 হতে পারতো, অনেকটা বেশি হতো। মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ানোর ফলে নন্দীগ্রামে তো হাড্ডাহাড্ডি লড়াই হয়েছেই, মাত্র 1956 ভোটে হেরেছেন। পাশাপাশি দেখো, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে আমরা যদি বলি মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ানোর যে ইমেজ, তো সেখানে কিন্তু তৃণমূলের ভোট অনেকটা বেড়েছিল, যার ফলে দেখো এই তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে 4টি বিধানসভায় জয় পেয়েছিল বিজেপি, 3টেতে পেয়েছিল তৃণমূল, কিন্তু প্রত্যেকটাতেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। তো এইখানে দাঁড়িয়ে অধিকারীদের একটা যে ফ্যাক্টর, সেটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপরে দেখো, গত পঞ্চায়েত ইলেকশন গেছে, পঞ্চায়েত ইলেকশনে শুভেন্দু অধিকারী কিন্তু মাটি কামড়ে পড়েছিলেন। তো যার ফলে বিজেপি কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। তৃণমূল অনেক আসন বেশি পেয়েছে, এটা নিশ্চিতভাবে বলা যায়, কিন্তু পঞ্চায়েত ইলেকশন আর লোকসভা ইলেকশনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কারণ দেখো, এখানে জাতীয় ইস্যুগুলো সামনে চলে আসবে, দেশের নিরাপত্তার কথা ভাববে, প্রধানমন্ত্রী ইমেজ একটা ফ্যাক্টর হবে। তো সেইখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের দেবাংশু, উল্টো দিকে বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং সিপিএমের সায়ন বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী, যথেষ্ট জনপ্রিয় বিষয়ে কোনো সন্দেহ নেই, খুব ভালো কথা বলেন, ভালো বক্তা। কিন্তু ওই যে বললাম, অধিকারী গড় এখানে একটা বড় ফ্যাক্টর, কিন্তু বড় ফ্যাক্টর। আর লোকসভা নির্বাচন ভাবো, প্রধানমন্ত্রীর ইমেজ, কেন্দ্রে 10 বছর ধরে বিজেপি ক্ষমতায়, প্রধানমন্ত্রীর একটা ইমেজ, প্রধানমন্ত্রী আসবেন, অমিত শাহ সংগঠনটা ভালো বোঝেন। তো স্বাভাবিকভাবেই এই যে ভোটের পরিসংখ্যান, 21 সালের যে পরিসংখ্যান, তাতে একটা কথা বলা যায় যে গতবার 21 সালে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ছিল বলে বিজেপি সঙ্গে তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য যে বিজেপির ভোট অনেকটা বেশি থাকতো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এইবার তো লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবেন না, সুতরাং এখানে বিজেপির ভোট কিন্তু অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে, তৃণমূলের ভোট কিছুটা কমে। তার মধ্যে একটা ব্যাপার বলি, অধিকারী গড় যে পূর্ব মেদিনীপুর জেলা, তার বিরুদ্ধে বলো ওই অখিল গিরিরা কিন্তু অধিকারীদের বিরুদ্ধে রাজনীতি করেই কিন্তু তাদের জনপ্রিয়তা যতটুকু বেড়েছে। তো সেখানে অখিল গিরির একটা আশা ছিল, তাকে দাঁড় করানো, তাকে টিকিট দেওয়া হয়নি। অন্যদিকে সোমেন মহাপাত্র, দীর্ঘদিন মন্ত্রী ছিলেন, তমলুকের বিধায়ক সোমেন মহাপাত্র, তো মেদিনীপুর থেকে কেউ টিকিট পায়নি, পেয়েছেন দেবাংশু। এইখানে কিন্তু একটা ব্যাপার, কিন্তু যদি অধিকারীদের বিরুদ্ধে অখিল গিরিরা বা এখানে যদি মানে দলের হয়ে যদি পুরোপুরি ঝাঁপিয়ে না পারেন, তাহলে কিন্তু বিজেপির কিন্তু একটা ভালো সুবিধা। সায়নকে এখানে আমি খুব একটা ফ্যাক্টরে ধরছি না। ওই যে প্রথমে বললাম যে দেখো, লক্ষণ শেঠ একসময় তমলুকের সাংসদ ছিলেন, তো এই লক্ষণ শেঠের কিন্তু সাংসদ যাওয়ার পর গত লোকসভা নির্বাচনে 2019-এ কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছিল, মাত্র 15,000 ভোট পেয়েছিল লক্ষণ শেঠ, যে তমলুকে বেশ কয়েকবার সাংসদ ছিল। একেবারে সত্যতা। তার মানে তুমি যেটা বলতে চাইছো যে অধিকারীগড় বিজেপির পাশে থাকায়, যেমনটা আজকেও আমরা দেখলাম যে দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করলেন, যিনি গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে লড়েছিলেন এবং সাংসদ হয়েছিলেন, এবং তিনি যেহেতু বিজেপিতে চলে গেলেন আজ, পাশাপাশি অধিকারীগড়ের কোনো সাপোর্টই রইল না তৃণমূলের সঙ্গে, তাহলে বিজেপির পাল্লাই ভারী হতে চলেছে, এমনটাই তুমি বলতে চাইছো? হ্যাঁ, তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির পাল্লা ভারী, এটা বলা যায়। যে প্রথমে বললাম অধিকারী গড় একটা ফ্যাক্টর তো রয়েছে, তারপর দেখো শুভেন্দু অধিকারী বর্তমানে রাজ্যের বিরোধী দলের নেতা, বিরোধী রাজনৈতিক দলের বিরোধী মুখ বলা চলে। কারণ আরেকটা কথা তোমাকে বলে রাখি, এই যে কৌস্তব বাগচি বিজেপিতে জয়েন করেছে, কিন্তু কৌস্তব যখন কংগ্রেসে ছিল
তখনও কিন্তু এই বিরোধী দলনেতার রাজনৈতিক কর্মসূচির প্রতিবাদের ধরন এগুলো কিন্তু সমর্থন করেছে, কংগ্রেসের থেকেই সমর্থন করেছে। সুতরাং একেবারে অনেক ধন্যবাদ সত্যতা আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আজকে আমাদের যেটা আলোচনার কেন্দ্রবিন্দু ছিল তমলুক লোকসভা কেন্দ্র, এবং তমলুক লোকসভা কেন্দ্র যে 2024-এর লোকসভা নির্বাচনে সকলের নজরে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। যেমনটা আপনাদের এতক্ষণ বলছিলাম যে সিপিএম এর তরফে প্রার্থী করা হয়েছে তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। তিনিও যে সোশ্যাল মিডিয়া স্টার সে কথা বলা যেতেই পারে। এই দুই তরুণ নেতাই কিন্তু বিগত কয়েক বছরে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। অন্যদিকে বিজেপির তরফে যে নাম ভেসে আসছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, তিনিও বিচারপতি হিসাবে একেবারে বলা যেতে পারে বাংলার একটা অন্যতম গুরুত্বপূর্ণ জনপ্রিয় চরিত্র হয়ে উঠেছিলেন, তারও জনপ্রিয়তা রয়েছে যথেষ্ট, এবং একেবারে শিয়ানে লড়াই হতে চলেছে, হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। আইনজীবী বিচারপতি একটা লড়াইয়ের সম্ভাবনা দেখা দিচ্ছে তমলুক থেকে। অর্থাৎ এখন জনগণের আদালতে জনগণ কি রায় দেয় সেদিকেই নজর থাকবে ট্রাইব টিভির।